প্রথমে আসেন, অব্যবসায়ী প্রতিষ্ঠান মানে কি? যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয়, বরং সদস্যদের পারস্পরিক কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, তাকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলি। অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন না, তাদের প্রধান উদ্দেশ্য সদস্যদের পারস্পরিক কল্যাণ অথবা জনকল্যাণ। যেমন যেমন ধরেন স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, গির্জা, প্যাগোডা, ক্লাব, সমিতি, এই ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণত অব্যবসায়ী প্রতিষ্ঠান। স্যার বুঝছি? জি স্যার। জি স্যার, জি স্যার। বুঝছি। তাহলে প্রথম লাইন, এদের প্রধান উদ্দেশ্য কি? তার দুইটা অ্যান্সার, সদস্যদের পারস্পরিক কল্যাণ। রোমান চিহ্ন 2, জনকল্যাণ। যদি সদস্যদের পারস্পরিক কল্যাণ অপশনটা না থাকে, তাহলে জনকল্যাণ অ্যান্সার দিবেন। পারা যাবে? জি স্যার। জি লিখে স্যার। ফেলেন সাথে সাথে, সাথে সাথে লিখে ফেলেন। জি স্যার। প্রধান উদ্দেশ্য সদস্যদের পারস্পরিক কল্যাণ, যদি এটা না থাকে অ্যান্সার জনকল্যাণ। এখন অব্যবসায়ী প্রতিষ্ঠান মানে কি? যেমন ধরেন আমরা 10 জন মিলে বা 20 জন মিলে বা 15 জন মিলে আমাদের এলাকায় খেলাধুলা করার জন্য একটা ক্লাব গঠন করলাম। উদ্দেশ্য আমরা এই কয়েকজন মিলে ক্রিকেট খেলবো বা ফুটবল খেলবো। এই যে 10 জন বা 15 জন বন্ধু মিলে একটা ক্লাব খুলছে, এই ক্লাবের উদ্দেশ্য কি? বাইরের মানুষকে আনন্দ দেয়া, বাইরের মানুষকে আনন্দ দেয়া না নিজেরা বিনোদিত হওয়া, কোনটা? নিজেরা বিনোদিত হই। নিজেরা। এই ক্লাবের উদ্দেশ্য হচ্ছে আমাদের কল্যাণ, বাইরের মানুষের কল্যাণ না। এই যে করলাম। আমরা 10 জন 15 জন মিলে একটা ক্লাব গঠন করলাম, এই ক্লাবের উদ্দেশ্য হচ্ছে নিজের কল্যাণ করা। এই জন্যই বলা হচ্ছে সদস্যদের পারস্পরিক কল্যাণ তার প্রধান উদ্দেশ্য। Clear? জি জি স্যার। স্যার। জি স্যার। জি জি স্যার। স্যার। যদি সদস্যদের পারস্পরিক কল্যাণ অপশনটা না থাকে, তাহলে আপনি জনকল্যাণ দিতে পারবেন। এখন আছেন, এই যে আমরা 10 জন বা 15 জন ব্যক্তি মিলে একটা ক্লাব গঠন করলাম, আচ্ছা এই ক্লাবের আয়ের উৎস কি? এই ক্লাব কোত্থেকে টাকা আয় করবে? তার কি কোনো প্রোডাক্ট আছে, সে প্রোডাক্ট সেল করবে? স্যার, ব্যক্তিগত। অনুদানের মাধ্যমে। না, অনুদান করতে আপনাদের জন্য কেউ অনুদান দিল না, আপনারা কেউ চেনে না, অনুদান দিব কোথেকে? স্যার আমরা নিজের 15 জন মিলে একটা ক্লাব গঠন করলাম, এই ক্লাব টাকা পাবে কই? নিজের অর্থ। নিজের পকেট থেকে। নিজের নিজের পকেট থেকে, পকেট নিজের থেকে অর্থ। টাকা দিয়ে ক্লাব চালাতে হবে, বুঝছি? জি জি স্যার, স্যার। তার বুঝছি। মানে আমরা ধরেন সদস্য কয়জন? 15 জন। কয়জন? 15 জন। 15 জন। 15 জন। প্রত্যেকে ধরেন আমরা 2000 টাকা করে দিব মাসে। তাহলে এক মাসে এই ক্লাবের আয় হচ্ছে 15 দুগুণা 30,000 টাকা। ত্রিশ তাহলে হাজার বছরে 3 × 12 = 36,000 টাকা, অর্থাৎ মানে 3,60,000 টাকা টোটাল। তার মানে এই ক্লাবের আয়ের উৎস হচ্ছে আমাদের পকেটের টাকা। আমরা কারা? ক্লাবের সদস্য। ক্লাবের আমাদের সদস্য। টাকাকে কি বলা হবে? চাঁদা বলা হয়। কি বলা হয়? চাঁদা। চাঁদা। দাদা। ওকে স্যার। তাহলে আসেন, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ পরীক্ষা আসে। আমার টার্গেট আজকে আপনাদেরকে এমসিকিউ ক্লিয়ার করে দেওয়া এই চ্যাপ্টারের। এমসিকিউ ক্লিয়ার করলে অবশ্যই প্রেশারটা কমে যাবে, এরপর আমরা সিকিউ নিয়ে কাজ করবো। তো কোন একটা লাইন না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবেন। জি স্যার। স্যার তাহলে আয়ের প্রধান উৎস, অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস সভ্যগণের। স্যার সভ্য কথাটার মানে হচ্ছে সদস্য। সভ্য কথাটার মানে কি? সদস্য। 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 অব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রত্যেক সদস্যকে সভ্য বলে, সভ্য। তাহলে সভ্য মানে সদস্য, তাহলে সভ্যগণের চাঁদা। বুঝছি? ইয়েস স্যার, বুঝছি। তাহলে জি অব্যবসায়ী স্যার। প্রতিষ্ঠান টাকা পায় কই? সদস্যদের পকেট থেকে। কোত্থেকে টাকা পায়? সদস্যদের পকেট সদস্যদের থেকে। পকেট থেকে। সদস্যদের পকেট। সদস্যরা প্রতিষ্ঠানকে যে টাকা দেয় তার নাম কি? চাঁদা। 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 পারবেন? জি জি স্যার। জি স্যার। স্যার। জি স্যার। কোনো কনফিউশন আছে? না নো স্যার। স্যার। দেখেন আজকে পুরো চ্যাপ্টার পড়াটা জরুরি না, আমি এই জন্য অনলাইনে শুরু করলাম। এটা আমি রেকর্ড ভার্সন দিয়ে দিব ইনশাল্লাহ।
এই চ্যাপ্টারে আজকে যতটুকু বোঝেন আলহামদুলিল্লাহ, এটা একটা নতুন চ্যাপ্টার। আজকে আমাদের টার্গেট হবে ওয়ার্ড গুলা বুঝে বুঝে অব্যবসায়ী সম্পর্কে ক্লিয়ার হওয়া। অফলাইনে আমরা আবার এটা ক্লাস নিব, তখন একটু আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু নতুন চ্যাপ্টার আপনাদের জন্য। এবার আসেন, অব্যবসায়ী প্রতিষ্ঠান কয় ধরনের? আচ্ছা, আমরা যদি কিছু অব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম শুনি, যেমন ধরেন সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আচ্ছা, এই প্রতিষ্ঠানটা কি অব্যবসায়ী প্রতিষ্ঠান হবে না? জি স্যার। তাহলে আহ ইস্পাহানি পাবলিক কলেজ, এটা স্যার অব্যবসায়ী। এটাও অব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যবসায়ী প্রতিষ্ঠান। ইস্পাহানি পাবলিক কলেজের বেতন কি 20 টাকা? না না স্যার। স্যার, কয় টাকা? 800 থেকে 1000 টাকা, তাই তো? 1800 স্যার। 1800 টাকা? জি স্যার। মাশাআল্লাহ। তাহলে এরা 1800 টাকা বেতন নেয়, আর মহসিন কলেজ নেয় ধরেন 20 থেকে 22 টাকা। তাহলে এই দুইটা কলেজের মধ্যে একটা পার্থক্য আছে। একটা কলেজ মুনাফা অর্জন করে, অবশ্যই মুনাফা অর্জন করে, কিন্তু আরেকটা কলেজ মুনাফা অর্জন করে না। ইস্পাহানি কলেজ অব্যবসায়ী প্রতিষ্ঠান, মহসিন কলেজও অব্যবসায়ী প্রতিষ্ঠান। স্যার দুইটা অব্যবসায়ী প্রতিষ্ঠান বুঝলাম, কিন্তু দুইটাতে এক না। তার মানে এখানে কয় প্রকার? দুই দুই প্রকার। একটার নাম হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, অর্থাৎ এরা মুনাফা ভোগ করে না, এরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না, আবার মুনাফা অর্জন করবেও না। আরেকটা প্রতিষ্ঠান, এরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না, তবে এরা মুনাফা অর্জন করতে পারে। এদের নাম মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। যেমন পার্কভিউ হসপিটাল আর চিরং মেডিকেল কলেজ। চিরং মেডিকেল হাসপাতাল, যেটা মেডিকেল কলেজ হাসপাতাল, এরা অমুনাফাভোগী, কিন্তু পার্কভিউ হাসপাতাল মুনাফাভোগী। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান স্যার কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। দুই প্রকার। আমরা কি বুঝছি? জি জি স্যার। জি স্যার। বেশি কঠিন মনে হচ্ছে? না স্যার। না স্যার। এক নাম্বার স্যার অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। আর 2 নাম্বার মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। স্যার নোট করে ফেলিয়েন, আমি শনিবারের ক্লাসে নোটটা চেক করব। স্যার এই পার্থক্যটা কি বুঝছি? মুনাফাভোগী কারা, অমুনাফাভোগী কারা? জি স্যার, বুঝছি। জি স্যার। তাহলে এরা মুনাফা অর্জন করতে পারে না, কিন্তু এরা মুনাফা অর্জন করতে পারে। দুইজনেরই প্রধান উদ্দেশ্য সদস্যদের পারস্পরিক কল্যাণ। অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, যেমন ধরেন সরকারি হাসপাতাল, তাহলে এখানে আপনি প্রাইভেট হাসপাতালের নাম লিখতে পারেন, বা বেসরকারি হাসপাতাল। আইনজীবী, কোচিং সেন্টার, এখানে আপনি দাতব্য প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন। দাতব্য প্রতিষ্ঠান মানে হচ্ছে, যেমন দাতব্য হাসপাতাল যেগুলা, চিকিৎসা নেবেন আপনি, টাকা দিবে আরেকজন, তাহলে ওই হাসপাতালটাকে দাতব্য হাসপাতাল বা দাতব্য প্রতিষ্ঠান বলা হয়। এটা দানের মাধ্যমে চলে। ধরেন আমি একজন ডাক্তার দেখাবো, ডাক্তার দেখাতে নর্মালি 500 টাকা লাগে, কিন্তু ওই হাসপাতালে যাবো, আমাকে 10 টাকা দিয়ে ডাক্তার দেখা দিবে। তাহলে এই যে ডাক্তারের বাকি ভিজিটটা কে দিবে? কোন একজন দাতা দিবে। ওই দাতার টাকায় ওই হসপিটাল চলে, এই জন্যটার নাম হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান। ক্লিয়ার? জি স্যার, বুঝছি ক্লিয়ার। কি? বুঝছি? জি স্যার। জি স্যার। জি স্যার। এখানে আরো অনেকগুলো উদাহরণ বইতে আছে, একটু পড়ে নিবেন। এখানে আরো অনেক কিছু, আপনাকে মূল থিমটা আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার মূল থিমটা কি বুঝছেন? কারা মুনাফাভোগী, কারা অমুনাফাভোগী? জি স্যার। এই চ্যাপ্টারের মূল হচ্ছে মূল থিমটা বুঝা। দেখেন এই চ্যাপ্টারটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, কেন? চ্যাপ্টারটা আপনারা আগে পড়েন নাই, ফার্স্ট ইয়ারও ছিল না, 9-10ও ছিল না, টোটালি নতুন এটা কনসেপ্ট। এই জন্য এটার ওয়ার্ড গুলো একটু ভালো করে বুঝবেন, তাহলে দিবেন সহজ। এবার আসছি অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, এগুলো লিখছিলেন? জি স্যার। জি স্যার। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব। স্যার এখানে আমরা 3টা হিসাব তৈরি করি বা বিবরণী তৈরি করি, কয়টা? 3টা হিসাব বা বিবরণী তৈরি করি, কয়টা?
তিনটা। তিনটা। এবং এই তিনটে হিসাব আমাদের জন্য কিছুটা অপরিচিত, যেহেতু আমাদের এই ধরনের অঙ্ক আমরা আগে করিনি। প্রথম হিসাবটার নাম হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব। কি হিসাব? প্রাপ্তি প্রধান হিসাব। প্রাপ্তি প্রদান হিসাব। ব্যাপারটা হচ্ছে, আপনারা নর্মাল আর্থিক বিবরণী প্রশ্নে একটা উদ্দীপক দেয়া থাকে না, বক্সওয়ালা, এটার নাম কি? বক্সটার নাম কি? নর্মালি আর্থিক বিবরণী প্রশ্নে একটা বক্স থাকে, মানে স্বাভাবিক চ্যাপ্টারে যে আর্থিক বিবরণী আছে, বলেন সেটা কি? প্রশ্নে কি কি দেয়া থাকে? রেওয়ামিল। ভেরি গুড, একটা রেওয়ামিল থাকে আর কিছু সমন্বয় থাকে, তাই তো? জি স্যার। জি স্যার। ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর জন্য প্রশ্নে একটা হিসাব দেয়া থাকে, ওই হিসাবটার নাম প্রাপ্তিও প্রদান হিসাব। কি নাম? প্রাপ্তিও প্রাপ্তিও প্রধান হিসাব। অনেকের কাছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার মেইন বই আছে, মানে আপনি আগে কিনছিলেন আর কি, যে কোনো কারণে ওখানে দেখবেন প্রশ্ন মানে উদ্দীপক গুলো দিবেন, একটা বক্স দেয়া আছে, ওই বক্সটার নাম প্রাপ্তিও প্রদান হিসাব। সেটা নামের মধ্যে একটা পরিচয় পাওয়া যাচ্ছে না, প্রাপ্তি মানে টাকা পাইছি, আসবে। আর প্রদান মানে টাকা যাবে। যাবে। চলে গেছে, যাবে না চলে গেছে, টাকা পাইছি বা টাকা দিয়ে দিছি, এটাই তো। তার মানে পুরোপুরি নগদ টাকা না? জি স্যার। স্যার। তার মানে আমাকে একটা বক্স দেয়া থাকবে যার উপরে নাম লেখা থাকবে প্রাপ্তিও প্রদান হিসাব, নিচে কিছু সমন্বয় থাকবে, আমরা এই অঙ্কটাই করব। এই প্রাপ্তিও প্রদান হিসাব থেকে আমরা আর্থিক বিবরণী তৈরি করব। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। তাহলে আর্থিক বিবরণীর প্রশ্নে আমাদেরকে কি দেয়া থাকবে বলেন তো? প্রাপ্তিও প্রদান হিসাব। একটা প্রাপ্তিও প্রদান হিসাব। এখন প্রাপ্তিও প্রদান হিসাব যেহেতু আমাদের জন্য ব্যাপারটা নতুন, আসেন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, এটা কি জিনিস, এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে চিনবো। সহজ করে বলি, আমরা বিশেষ করে এডমিশন ব্যাচের স্টুডেন্টদেরকে বলি যে প্রাপ্তিও প্রধান হিসাব চেনার একটা উপায় হচ্ছে, মনে রাখবেন, এটি দেখতে এক ঘরা নগদান বইয়ের মতন। এটি দেখতে কার মতন? এক ঘরা নগদান বইয়ের মতো। মতন। এটি দেখতে এক ঘরা নগদান বইয়ের মতন। আচ্ছা, নগদান বইতে কি কি লেনদেন থাকে বলেন তো? নগদান বইতে নগদ সংক্রান্ত লেনদেন। শুধু নগদ লেনদেন। শুধু কি লেনদেন? শুধু নগদ নগদ। নগদ লেনদেন। আর কিছু কি থাকে? না স্যার। আমাদেরকে না। যদি কেউ প্রশ্ন করে সরি, প্রাপ্তিও প্রদান হিসেবে আসবে না কোন লেনদেন গুলো, কি অ্যান্সার দিব? ধারের। নগদ নগদ ছাড়া ছাড়া। আর কিছুই আসবে না। নগদ ছাড়া নগদ আর কি ছাড়া আছে? কিছুই আসবে যেমন না। অনগদ লেনদেন আছে, অনগদ লেনদেন কারা? যেমন অবচয়। অবচয় কি আসবে? না স্যার। অনাদায়ী পাওনা আসবে? না। না তার স্যার। মানে ব্যাংক যেগুলা লেনদেন কি অনগদ আসবে? লেনদেন, হ্যাঁ বুঝি নেই, সরি। ব্যাংক লেনদেন আসবে? আচ্ছা, ভালো কথা, ভালো প্রশ্ন করছেন। ব্যাংক এক ধরনের নগদ টাকা, অবশ্যই আসবে, বুঝছি। জি এখানে স্যার। আলাদা করে কোনো ব্যাংক থাকে না, এখানে হাতে নগদ ও ব্যাংক একটা শব্দ থাকে একসাথে। তো নগদ লেনদেন দুই ধরনের, আমরা আগে পড়ছিলাম, নগদ দুই প্রকার, একটা হাতে নগদ, একটা ব্যাংকে নগদ। একটা হাতে নগদ, একটা ব্যাংকে নগদ, বুঝছি। জি স্যার। একটা জি হাতে নগদ, স্যার। একটা ব্যাংকে নগদ। ঠিক আছে, একটা হাতে নগদ, একটা ব্যাংকে নগদ। এখন আচ্ছা, তাহলে ব্যাংকে নগদটাকে এখানে আসবে না, কারণ আমরা বলছি এখানে কি আসবে? নগদ লেনদেন। তো হাতে নগদ নগদ লেনদেন, ব্যাংকে নগদ নগদ লেনদেন। ক্লিয়ার? স্যার। জি স্যার। বলেন বলেন স্যার। স্যার ওই যে ব্যাংকে নগদ, যেটা তো ব্যাংকের মাধ্যমে আসবে না, তাহলে ওটা কিভাবে হবে? বুঝি না, একটু স্পষ্ট করে ক্লিয়ারলি জোরে বলেন। স্যার ব্যাংকের নগদ লেনদেন যেটা বলছেন এখন, নগদ নগদ নগদান বইতে তো জাস্ট নগদান লেনদেন গুলো আসবে, এখন ব্যাংকের না 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 মাধ্যমে। না না না, আচ্ছা ভালো কথা, আগেই বলি, এইখানে আপনাকে তো লেনদেন দেয়া থাকবে না, আপনাকে একটা নগদ থাকবে, এই নগদটার নাম একসাথে থাকে হাতে নগদ ও ব্যাংক জমা। শব্দ কয়টা? একটা। একটা। এটা কিন্তু আর্থিক বিবরণী, এখানে লেনদেন থেকে আমরা আর্থিক বিবরণী করি না, তো আমরা অ্যান্সার থেকে আর্থিক বিবরণী করি, তো এখানে তো লেনদেন থাকবে না, বুঝছি। জি জি স্যার, স্যার। বুঝছি। এখানে কিছু আইটেম থাকবে, লেনদেন না। লেনদেন না, আপনার কনফিউশন, এখানে কি ব্যাংকের লেনদেন গুলো আসবে, নগদের লেনদেন গুলো আসবে? আর এখানে লেনদেন থাকবে না, এখানে কিছু অ্যান্সার থাকবে যেটা নিয়ে আপনি অঙ্ক করবেন। তো অনেক সময় প্রাপ্তি প্রদান হিসেবে কিন্তু আমরা করি না, আমাদেরকে প্রশ্নে দেয়া থাকে। তবে অনেক সময় ইন্টারমিডিয়েট সৃজনশীলে প্রাপ্তিও প্রদান হিসাব করতে বলে, কিছু উপাদান দিয়ে বলে এখান থেকে একটা প্রাপ্তিও প্রদান হিসাব তৈরি করে। আপনি প্রাপ্তিও প্রদান হিসাবে কাদেরকে আনবেন? সিম্পল, শুধু নগদ লেনদেন গুলো আসবে, শুধু নগদ আইটেম গুলো আসবে যেগুলো নগদ। তো নগদ চিনবেন কেমনে?
হয়তো প্রাপ্তি বলবে নয়তো প্রদান বলবে, যেমন বেতন প্রদান, তো বেতন প্রদান মানে নগদ টাকা। ক্লিয়ার? জি স্যার। আর স্যার একটা যেমন কোশ্চেন ছিল। চাঁদা প্রাপ্তি, চাঁদা প্রাপ্তি মানে নগদ টাকা, চাঁদা আয় মানে কিন্তু নগদ টাকা না। চাঁদা আয় নগদ না অনগদ আমি জানি না স্যার, এটা মিক্স। ক্লিয়ার? জি স্যার। আর স্যার ধারে লেনদেন যেগুলো বলবে ওগুলো তো মনে হয় অ্যাভয়েড করা হবে। তাহলে নগদ লেনদেন যেহেতু আসবে, ধারে লেনদেন কি আসবে? না স্যার। না স্যার, না, কোনো ধরনের না, বকেয়া লেনদেন এখানে আসবে না। আসবে না। এখানে শুধুমাত্র যেগুলো নগদ সেগুলো আসবে, এর বাইরে কিছু আসবে না। আরেকটা মজার ব্যাপার, অব্যবসায়ী প্রতিষ্ঠানে সাধারণত কোনো ক্রয় বিক্রয় থাকে না। কি থাকে না? ক্রয় বিক্রয় থাকে না। কোনো ক্রয় ক্রয় বিক্রয় মানে বিক্রয় পণ্য থাকে না। ক্রয় বিক্রয় থাকে না, এখানে কোনো পণ্য ক্রয় বিক্রয় আলোচনা নেই। ক্লিয়ার? জি জি স্যার, স্যার। ক্লিয়ার। আচ্ছা বলেন তো, নগদান বইয়ে কি সমন্বয় জাবেদা করা যায়? না স্যার। তাহলে না আমরা স্যার। যদি আর্থিক বিবরণী করব, হ্যাঁ আর্থিক বিবরণী তো করবোই, তো আর্থিক বিবরণী করার আগে যদি আমাদেরকে ধরেন নর্মালি প্রাপ্তিও প্রদান হিসাব দিয়ে দেয় আর্থিক বিবরণী করার জন্য, কিন্তু ওরা আমাদেরকে একটা প্রশ্ন করছে, সম্ভবত 2018 সালের একটা বোর্ড প্রশ্ন ছিল, বলছে প্রাপ্তিও প্রদান হিসাব তৈরি করো। ব্যতিক্রম। নর্মালি আমাদেরকে প্রাপ্তিও প্রদান হিসাব প্রশ্ন দিয়ে দেয়, আয় ব্যয় হিসাব আর উদ্বৃত্ত পত্র তৈরি করতে বলে। ওই অঙ্কে ছিল একটা কিছু আইটেম দিয়ে আমাকে বলছে প্রাপ্তিও প্রদান হিসাব তৈরি করতে। প্রাপ্তিও প্রদান হিসেবে কি সমন্বয় জাবেদা আসবে? উত্তর হচ্ছে না। কেন আসবে না? না। এটা মূলত এক ঘরে নগদান বই। আচ্ছা নগদান বই কি সমন্বয় জাবেদা আসতে পারে? না। না স্যার। আমরা যখন স্যার। নগদান বই করি তখন কি আমরা সমন্বয় করি? না, না। না না। স্যার। তাহলে প্রাপ্তিও প্রদান হিসেবে কি আসবে না? সমন্বয় যাবে আসবে না। সমন্বয় সমন্বয় জাবেদা জাবেদা আসবে না। আসবে না। আসবে তাহলে না। লিখতে পারেন। একটু বুঝছি। জি জি স্যার। স্যার, বুঝছি। কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। এরপরে আসেন, তাহলে আপনাকে যখনই প্রাপ্তিও প্রদান হিসাব নিয়ে প্রশ্ন করবে আপনি নগদান বই চিন্তা করে উত্তর দিয়ে দিবেন। এবার খুব কমন একটা প্রশ্ন বেশি আসে পরীক্ষায়, প্রাপ্তিও প্রদান হিসেবের কোন উদ্বৃত্ত হয়? এটা যেটা একটা হিসাব, এটার একটা ডেবিট অংশ আছে, ক্রেডিট অংশ আছে, তাহলে নিশ্চয়ই যে কোনো একটা পাশ বড় হবে। কোন পাশ বড় হয়? আচ্ছা নগদের সবসময় কোন উদ্বৃত্ত হয় রে? বলেন না। ডেবিট উদ্বৃত্ত। ক্রেডিট উদ্ধৃত। তাহলে সর্বদা ডেবিট। ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। করে। ওহ, কি হলো কি হলো কি হলো? এক মিনিট, হঠাৎ চলে গেল কেন? সর্বদা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। ঠিক আছে। জি স্যার। জি এখন স্যার। এই ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? অনেক সময় জানতে চাই যে ডেবিট উদ্বৃত্ত বলতে আসলে কি বোঝো তুমি, তখন আপনি অ্যান্সার দিবেন ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় আমার হাতে টাকা আছে। কারণ ডেবিট উদ্বৃত্ত তখনই হবে যখন আপনার প্রাপ্তি প্রদান থেকে বেশি, মানে আপনি টাকা পাইছেন বেশি খরচ করছেন কম, তার মানে আপনার কাছে কিছু টাকা রয়ে গেছে। তাহলে হাতে নগদ ও ব্যাংক জমা, আমরা বলছি এখানে নগদ আর ব্যাংক এক শব্দে থাকে। বুঝছি? জি স্যার, প্রাপ্তি বুঝছি। প্রদান হিসাব কমপ্লিট। কোনো প্রশ্ন আছে? নো স্যার। না ওকে, স্যার। এবার আমি আপনাদেরকে কিছু এমসিকিউ পড়ে শুনাই। এমসিকিউটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বলছে প্রাপ্তিও প্রদান হিসাব এমন একটি হিসাব, অপশন নাম্বার 1, যা উদ্বৃত্ত পত্রের সাথে প্রদত্ত হয়, মানে যা আর্থিক অবস্থার বিবরণীর সাথে প্রদত্ত হয়। আচ্ছা আমরা কি আর্থিক অবস্থার বিবরণী নিয়ে কোনো আলাপ করছি এতক্ষণ? না। তাহলে এটা হবে না। না, বাদ। 2, যাতে মুনাফা নির্ণয় করা যায়, আমরা বলছি এখানে কি মুনাফা নির্ণয় করা যাবে? না। 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 3, যাতে প্রারম্ভিক ও সমাপনী নগদ জের দেখানো হয়। 4, যাতে আয় ও ব্যয়ের উদ্বৃত্ত দেখানো হয়। কোনটা হবে অ্যান্সার? হুম, 3 সম- নাম্বার। বলেন। সমাপনী আপনি প্রারম্ভিক ও সমাপনী নগদ জের, অ্যান্সার কি হবে? প্রারম্ভিক ও সমাপনী নগদ। সমাপনী নগদ যে। নগদ জের। অনেকেরই মনোযোগ নেই। যাই হোক, একটা এমসিকিউ ছিল, মনোযোগ দিয়ে আগে শুনেন স্যার, আবার আবার বলি। অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি ও প্রদান হিসেবে যে দফাটি অন্তর্ভুক্ত হয় না, বলছে কোনটা অন্তর্ভুক্ত হয় না?
তো আমরা জানি অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তীয় প্রদান হিসেবে কারা জানি আসে নগদ কারা নগদ। নগদ নগদ লেনদেন। নগদ এখানে লেনদেন। আমাদেরকে অপশন গুলা বলছে, এ নাম্বার অবচয়, বি আসবে না। নাম্বার চাঁদা আয়, সি নাম্বার অনুদান, ডি নাম্বার ভর্তি ফি। আচ্ছা, অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রদান হিসেবে আসবে না কোনটি? কারণ আপনি অবচয় এমসিকিউ পারেন না ভালো করে, কারণ আপনি তো অবচয়। প্রাপ্তি প্রদান হিসেবে মানে বুঝেন। বলেন কি হবে স্যার? অবচয় অপচয়। অবশ্যই। অবচয়। অবচয়। আমি এই তিনটা না চিনলেও অবচয় বলতে পারতেছি, কারণ আমরা জানি অবচয় কোন লেনদেন? নগদ লেনদেন। অনগদ অনগদ। অনগদ কোন অনগদ কিছু অব্যবসায়ী লেনদেন। প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদান হিসেবে আসতে পারে না। 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 ক্লিয়ার? জি স্যার। চাঁদা মানে সদস্যরা যে টাকা দিবে, অনুদান মানে বাহিরের মানুষজন আপনাকে যে বাহিরের ডোনেশন মানুষ। দিবে, যে টাকা দিবে সামাজিক কাজ করার জন্য। আপনাকে এলাকার একজন বিত্তমান এসে 2 লাখ টাকা দিল, বলছে ভাই আমার এই 2 লাখ টাকা দিয়ে আপনি গরিব মানুষের উপকার করিয়েন, তাহলে এই 2 লাখ টাকা যে আপনি পাইছেন এটা নগদ টাকা, এটা প্রাপ্তি প্রদান হিসেবে আসবে। ভর্তি ফি মানে হচ্ছে আপনার ক্লাবে আপনি নতুন একজন সদস্য নিতে চাচ্ছেন, আপনাদের সাথে আপনারা 15 জন, একজনকে নতুন করে দিবেন। আচ্ছা, কোন সদস্য কি ফ্রিতে অ্যাড হতে পারে? নো স্যার। সে একটা না। এন্ট্রি ফি দিবে না, একটা টাকা দিবে না? হ্যাঁ। এই একজন সদস্যকে নিয়ে আসার মধ্যে থেকে যে টাকা নিচ্ছেন এটাই ভর্তি ফি, বুঝছি? জি স্যার। জি স্যার। ওকে স্যার, তাহলে আমরা প্রাপ্তি প্রদান হিসেবে পারবো? জি স্যার। জি স্যার। জি এমসিকিউর স্যার। জন্য পারবো, আপাতত সিকিউ আমরা এখন পড়িনি, সিকিউ যখন পড়বো তখন দেখা যাবে। ঠিক আছে, সিকিউ আমরা শিটটির পাওয়ার পরে তখন আমরা চিন্তা করবো পারি কিনা। আপাতত এমসিকিউ আশা করি পারবো ইনশাল্লাহ। স্যার অনুদানটা কি বলছিলেন আর একটু বলেন। বুঝি নাই, বুঝি নাই। অনুদান। অনুদান মানে কি বলেন? অনুদান মানে কি? এলাকার কোনো বিত্তবান মানুষ এসে না, যে কোনো বিত্তবান মানুষ মানে যে কেউ আপনাকে যদি টাকা দেয়, একসাথে ধরেন 1 লাখ টাকা দিল, 2 লাখ টাকা দিল, 5 লাখ টাকা দিল, তো এই টাকাটা আপনি একজন থেকে পাইছেন না, জি হ্যাঁ। স্যার। সে কি টাকাটা আবার ফেরত নিবে? ও স্যার। তাহলে সে আপনাকে টাকাটা কি করে দিছে? দান করে দান দিছে। করে আপনাকে দিছে? না না, হুম। আপনার প্রতিষ্ঠানকে দিছে। কাকে দিছে? প্রতিষ্ঠানকে দিছে। তার নিশ্চয় কোনো একটা উদ্দেশ্য আছে, সে চাইছে এলাকার মানুষের উন্নয়নে তার টাকাটা কাজে লাগুক, অর্থাৎ সে মানুষের উপকার করার জন্য আপনার মাধ্যমে টাকাটা দিছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। স্যার। টাকার অ্যামাউন্ট একটু বড়, নরমালি টাকার অ্যামাউন্টটা বড় হলে এটাকে আমরা অনুদান বলি, আর টাকার অ্যামাউন্টটা ছোট হলে এটাকে আমরা দান বলি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি তারপরে 2 নম্বর, 2 নম্বরটার নাম হচ্ছে আয় ব্যয় হিসাব। 2 নম্বরটার নাম কি? আয় আয়। ব্যয় হিসাব। ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে উপাদান কয়টি? 3টি। 3টি। 1 প্রাপ্তি প্রদান হিসাব, 2 আয় ব্যয় হিসাব। আয় ব্যয় আয় হিসাব। ব্যয় হিসাব জিনিসটা কি? আমরা বলতেছি এটি দেখতে আয় বিবরণীর মতো। তাহলে এবার আপনার পরিচয়টা ক্লিয়ার হয়ে গেছে না? জি স্যার। স্যার আপনি যেভাবে আয় বিবরণী করেন একই নিয়মে আপনি আয় ব্যয় হিসাব তৈরি করবেন, বুঝছি? জি জি স্যার। স্যার। আপনি যেভাবে আয় বিবরণী করেন একই নিয়মে আপনি কি করবেন? আয় ব্যয় আয় ব্যয় হিসাব করবেন। কি করবেন? হিসাব করব। আয় ব্যয় হিসাব। আয় ব্যয় হিসাব করুন, রাইট। এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য লিখে রাখেন, অব্যবসায়ী প্রতিষ্ঠানে পণ্য ক্রয় বিক্রয় আসবে না। আসবে না। যেহেতু পণ্য ক্রয় বিক্রয় আসে না, সেহেতু এই হিসাবের মাধ্যমে মোট লাভ নির্ণয় করা সম্ভব নয়। সম্ভব নয়। এই প্রশ্নটা আমাদের এইতেও আসে, কি জানি এটার নাম একতরফাতেও আসে। একতরফা দাখিলা পদ্ধতিও কিন্তু মোট লাভ নির্ণয় করা সম্ভব না, বুঝছি? জি স্যার। আচ্ছা, এরপরে এখানে তো সমন্বয় যাবে আসবেই। এখানে কোন লেনদেন আসে? এখানে নগদ লেনদেন আসতে পারে, ধারে লেনদেন আসতে পারে, অনগদ লেনদেনও আসতে পারে। অর্থাৎ নর্মালি আমরা যে আয় বিবরণী করি তার মতোই অনেকটা আয় ব্যয় হিসাবটা। ক্লিয়ার? জি স্যার জি ক্লিয়ার।
এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে বেসিক পার্থক্যটা কি? আয় ব্যয় হিসাব আর আয় বিবরণী ওটা নিশ্চয়ই পার্থক্য তো আছে। প্রথমত জি উপাদানগুলোর মধ্যে একটা পার্থক্য আছে। ওখানে আমরা ক্রয় বিক্রয় দেখতাম, এখানে ক্রয় বিক্রয় থাকে না, এখানে অন্য আয় ব্যয় গুলা থাকে। এখানে আয় ব্যয়ের নামগুলো আমি শিখাবো, ওই যে আগে বিবরণী গুলা পড়াই ফেলি, তারপর মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় আয়, কিছু নতুন নতুন টার্ম আছে, এগুলো আমরা একটা একটা করে ওয়ার্ড পরে বুঝাবো। আজকে ক্লাসে আমরা আগে বিবরণীটা ক্লিয়ার করে দিই। তো আসেন আমরা একটু বুঝি আয় বিবরণীর কয়টা আনসার হয় রে? আয় বিবরণীর দুইটা দুইটা আনসার। একটা নিট লাভ আর একটা মোট মুনাফা একটা নিট লাভ আর একটা নিট ক্ষতি। ক্ষতি। কয় ধরনের আনসার হয়? দুই দুই ধরনের। ধরনের। একটা নিট লাভ আর একটা নিট ক্ষতি। নিট ক্ষতি। ঠিক আয় ব্যয় হিসাবে দুইটা আনসার হবে, একটা লাভ হবে একটা ক্ষতি হবে, কিন্তু এখানে লাভ বলা যায় না। মানে আপনি যেটা লাভ করবেন এটাকে লাভ বলা যাবে না। যাবে এটা না। অন্য একটা নাম হয়। তো এখন অন্য নামটা কি ভালো করে বুঝিয়েন, পরে আবার বুঝাবো না কিন্তু। বেয়াদি এখানে দুইটা উদ্বৃত্ত হয়, একটা হচ্ছে ডেবিট উদ্বৃত্ত আর একটা হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত। আচ্ছা ডেবিট উদ্বৃত্ত মানে কি রে? মানে ডেবিট উদ্বৃত্ত কখন হয়? কোন পাশ বড় হলে ডেবিট উদ্বৃত্ত হয়? ডেবিট পাস ক্রেডিট না কার্ড ক্রেডিট যেন। পাস? ডেবিট পাস ডেবিট পাস বড় হলে ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট ক্রেডিট পাস বড় হলে ক্রেডিট ক্রেডিট উদ্বৃত্ত। ওকে, রাইট। তাহলে এখন বলেন তো আয় এবং ব্যয় কোনটা ডেবিট? স্যার ব্যয় ডেবিট। ডেবিট ব্যয় ডেবিট। ওকে, তাহলে এটা ডেবিট। তাহলে কে ক্রেডিট? আই আই ক্রেডিট। ক্রেডিট আই আয়। ক্রেডিট। আমি পরের লাইনে লিখে ফেললাম আয় এবং ব্যয়। আয় হচ্ছে ক্রেডিট, স্যার ব্যয় উদ্বৃত্তের হচ্ছে, আগের ওয়ার্ডটা দেখা যায় না। বুঝি নেই বুঝি নেই। উদ্বৃত্তের আগের ওয়ার্ডটা দেখা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে তো, আমি তো স্ক্রিনে দেখতেছি, আপনি দেখতেছেন না কেন? ওকে, এখন খেয়াল করেন আমরা ডেবিট উদ্বৃত্ত কখন হবে? যখন ডেবিট বড় হয়। এই যে ডেবিট বড় হয়েছে, ডেবিট বড় মানে আসলে কে বড়? ব্যয় বড়। ব্যয় ব্যয় বড়। বড়। তার মানে আমরা বলতে পারি না এখানে ব্যয় বেশি আয় কম? হুম জি স্যার। এখানে কে বেশি? ব্যয় বেশি। এই মাথাটা যেদিকে থাকবে, মুখটা যেদিকে থাকে ওইটা বড়। তাহলে এখানে কার দিকে মুখ? ব্যয়ের ব্যয়ের দিকে। দিকে। তাহলে ব্যয়ের ব্যয় দিকে বড়, মুখ। কে ছোট? আই আই ছোট। ছোট। আই তাহলে ছোট। আমরা বলতে পারি না আয় থেকে ব্যয় বেশি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলতে জি তার পারি। মানে স্যার। আয়ের অতিরিক্ত ব্যয়, তাই তো? হ্যাঁ স্যার। আয় অতিরিক্ত অতিরিক্ত ব্যয়। ব্যয়। আর এইটা বুঝছেন কিনা বলেন তো? আয় অতিরিক্ত ব্যয় ওয়ার্ডটা বুঝছি? জি না স্যার। স্যার। জি স্যার। না স্যার বলছেন কে? নিষ্মিন। না স্যার বলছেন কে বলেন না? স্যার আমি হ্যাঁ বলেন না, কি বোঝেন নাই? মানে সেখানে ব্যয়টা বেশি হবে আয়টা কম হবে এটা বোঝাচ্ছে, মানে হ্যাঁ, আয় অতিরিক্ত ব্যয়। ব্যয়টা তো বেশি, তার থেকে ব্যয় বেশি। আয়ের আয় তুলনায়। থেকে ব্যয় আয় বেশি। থেকে, তাহলে আয়ের অতিরিক্ত ব্যয় না? জি স্যার। এটাই লিখছি স্যার, আয় অতিরিক্ত ব্যয়, অর্থাৎ আয়ের থেকে ব্যয়টা একটু বেশি। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি স্যার। এবার তাহলে এটার অপর নাম কি হবে? এটাকে আয়াতিরি। সংক্ষেপে বলে, দেখেন আয় অতিরিক্ত এই শব্দটাকে একসাথে বলে আয়াতিরিক্ত ব্যয়। কি ব্যয়? আয় অতিরিক্ত ব্যয়। হ্যাঁ, আমি ডাইরেক্ট আয়াতিরিক্ত ব্যয় না বলে একটু কাহিনী করছি আর কি, কারণ নাহলে পরে মনে থাকবে না। তাহলে ব্যয় যখন বেশি হয়, আয় যখন কম হয়, তখন এটার নাম মূলত আয়াতিরিক্ত ব্যয়। এবার এখানে আসেন, এখানে বলছে ক্রেডিটটা বড়, এখানে বলছে কে বড়? ক্রেডিট ক্রেডিট বড়। ক্রেডিটটা বড়। তাহলে এই যে ক্রেডিটটা বড়, ক্রেডিট বড় মানে আসলে আয় বড়, তার থেকে বড় ব্যয় থেকে, ব্যয় থেকে তাহলে বড়। ব্যয় থেকে আয় বেশি। হুম বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ব্যয় থেকে আয় বেশি হলে আমরা বলতে পারি না ব্যয় অতিরিক্ত ব্যয় আয়? অতিরিক্ত। বলতে পারি? বলতে পারি। জি স্যার। বলতে পারি। জি তাহলে স্যার। আমরা এটাকে এক কথায় বলে ফেলি ব্যয়াতিরিক্ত আয়। আপনার বুঝার জন্য আপনি চাইলে ব্র্যাকেটে লিখে রাখতে পারেন স্যার এটা হচ্ছে লাভ আর এটা হচ্ছে ক্ষতি, আপনার বুঝার জন্য। ক্লিয়ার? জি স্যার।
একটু পর্যন্ত এই জায়গাটাই মোটামুটি ভেজে নিলে আলোচনা। দেখেন এটা কিন্তু আমাদের নর্মাল আই বিবরণীর সাথে মিলে না, একটু চেঞ্জ। এইটা ভালো করে আবার বাসায় কয়েকবার পড়বেন, বোঝার চেষ্টা করবেন এটা কি জিনিস, যাতে মুখস্থ হয়ে যায়। একটু পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। রে জাহিনুল আফ্রিদ, বুঝছস? জি স্যার বুঝছি। জি স্যার, ভেরি গুড, তুই ক্লাস করতেছিস। তোর বন্ধুরা কই? কাশিফ কামাল খান আমার মেসেজ লাগে না, বুঝাই যে ও জানি ক্লাস না স্যার। করতেছে। না, ও বুঝাচ্ছে আমার ক্লাস করতেছে। মিদির আহমেদ রাফিয়া আছেন? স্যার। রাফিয়া কই? মাথায় ঢুকছে রাফিয়া? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার তো যাতে সত্যি সত্যি হয় আর কি। স্যার এবার হচ্ছে 3 নম্বর আইটেম। কত নাম্বার? 3 নাম্বার। 3 নম্বর। আচ্ছা না, কিছু বলতেছেন? ইমরান হোসেন কি সমস্যা বুঝি নাই। স্যার 3 নম্বর, 3 নম্বরটার নাম হচ্ছে উদ্বৃত্ত পত্র, বা আমরা যেটাকে আর্থিক অবস্থার বিবরণী নামে চিনি। আমরা যেটাকে কি নামে চিনি? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক আর্থিক অবস্থা অবস্থার বিবরণী। বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণীতে নর্মালি 3টে জিনিস থাকে: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। অব্যবসায়ী প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্ব নামে কোনো ওয়ার্ড হয় না। কি নামে কোনো ওয়ার্ড হয় না? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তাহলে এখানে 3টা আইটেম থাকে: সম্পদ, দায় ও মূলধন তহবিল। কি তহবিল? মূলধন তহবিল। মূলধন তহবিল। পারা যাবে? জি স্যার। তাহলে এখানে জাস্ট মালিকানা জি সত্ত্বের স্যার। পরিবর্তে মূলধন তহবিল থাকে, কারণ অব্যবসায়ী প্রতিষ্ঠান আসলে নির্দিষ্ট কোনো মালিক হয় না। এটা এক ধরনের ট্রাস্টি টাইপের প্রতিষ্ঠান, কোনো একক মালিক এটাকে মালিকানা দাবি করতে পারে না। তাহলে এখানে মালিকানা সত্ত্ব শব্দটার পরিবর্তে মূলধন তহবিল শব্দটা ব্যবহার করে। তাহলে আপনি আগে বলতেন সম্পদ থেকে দায় বিয়োগ করলে মালিকানা সত্ত্ব, এখন বলবেন সম্পদ থেকে দায় বিয়োগ করলে কি পাওয়া যায়? মূলধন তহবিল। মূলধন তহবিল। চলো আমরা একটু মূলধন তহবিল কাকে বলে একটু বুঝি। তাহলে উদ্বৃত্ত পত্রের ওয়ার্ডটা বুঝে গেছি। বলেন অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর অংশ কয়টি? 3টি। এক, 3টি। সম্পদ। এক এটা বোধ প্রাপ্তি প্রদান হিসাব। প্রাপ্তি প্রদান প্রাপ্য হিসাব। প্রদান হিসাব। 2, আয় আয় ব্যয় ব্যয় হিসাব। হিসাব। আয় ব্যয় হিসাব। 3, উদ্বৃত্ত। পত্র। উদ্বৃত্ত পত্র। উদ্বৃত্ত পত্রের আইটেম কয়টা? 3টা। 3টা। এক, সম্পদ। সম্পদ। ভেরি গুড। 2, দায়। দায়। ভেরি গুড। 3, মূলধন মূলধন হিসাব। তহবিল। মূলধন তহবিল। তহবিল। মজার জিনিস না? জি স্যার। জি স্যার। জি স্যার। আর 2টা পয়েন্ট দিয়ে আজকের ক্লাস শেষ করি, বেশি পড়াবো না। এর পরের ক্লাস আমরা ইনশাল্লাহ সিকিউ নিয়ে বসবো, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। জি স্যার। আসেন আমরা এবার যাই পরের আলাপে। এই পরের মানে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে অনেক বেশি আসে, এবং এডমিশন টেস্টে এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। এখান থেকে রিটেন প্রশ্ন হয়, মানে ঢাকা ইউনিভার্সিটি রিটেন পরীক্ষা হয়, তো এখান থেকে রিটেন প্রশ্ন হয়। রিটেন মানে আর সোজা অপশন না দিয়ে আপনাকে বলবে ধরেন অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের পার্থক্যকে কি বলে, আপনি অ্যান্সার দিবেন মূলধন তহবিল বলে। এই যে এক কথায় অ্যান্সার দিবেন, এটাই রিটেন। আমাদের মাস্টারেরা এই রিটেন নিয়ে ফলে আমাদের হুদাই ভয় লাগায়। ভয় পাওয়ার কিছু নেই, যারা ভবিষ্যতে ভর্তি পরীক্ষা দিবেন এটা সোজা জিনিস। অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের পার্থক্যকে মূলধন তহবিল বা সাধারণ তহবিল বলে। মূলধন তহবিলের অপর নাম কি রে? সাধারণ তহবিল। এছাড়া আপনি যত তহবিলের নাম শুনবেন এই চ্যাপ্টারে সব দায়। এইটা ছাড়া এই চ্যাপ্টারে যত তহবিলের নাম শুনবেন সবগুলা কি? দায়। দায় দায় দায়। দায়। ওগুলো আর একটা নাম আছে, একটু পরে বলতেছি। তো আসেন মূলধন তহবিলের সূত্রটা তাহলে কি হবে? কারণ আপনাকে কেউ বললো মূলধন তহবিলের সূত্র কি বলো, তখন আপনি অ্যান্সার দিবেন
সম্পদ বিয়োগ দায়। ভাই এখন ধরেন যারা ভর্তি পরীক্ষার্থী তারা এই জিনিসটা ভুল করে। কেন ভুল করে একটু বলি। আপনাকে যদি ভর্তি পরীক্ষা জিজ্ঞেস করে সম্পদ ও দায়ের পার্থক্যকে কি বলে, অ্যান্সার হবে মূলধন। কি বলে? মূলধন। মূলধন। কারণ ভর্তি পরীক্ষাতে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার না, আবার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার না, ওটা অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান প্রথম পত্র না দ্বিতীয় পত্র না। তার একটু পেজ আছে, পেজটা কি? সম্পদ ও দায়ের পার্থক্যকে কি বলে? মূলধন বলে। যদি প্রশ্নে উল্লেখ করে দেয় অব্যবসায়ী প্রতিষ্ঠানের এই নামটা যদি বলে দেয়, তখন এটা কি আর মূলধন বলা যাবে? না না, মূলধনটা হবে। তখন প্রশ্নটা এরকম হবে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের পার্থক্যকে মূলধন তহবিল তহবিল বলে। পারা যাবে? জি জি স্যার। স্যার। জি স্যার, কাহিনী শেষ। তারপরে স্যার এবার লাস্ট পয়েন্ট আজকের জন্য, এটা দিয়ে আপনি এখন অব্যবসায়ের অনেক এমসিকিউ সলভ করতে পারবেন। ম্যাথমেটিক্যাল এমসিকিউ আমরা পরবর্তী আলাপে বলবো ইনশাল্লাহ। বিশেষ তহবিল, সোজা কথা, বিশেষ কোনো উদ্দেশ্যে যে তহবিল গঠন করা হয় তাকে বিশেষ তহবিল বলে। আরো সহজ করে বলি, মূলধন তহবিল ছাড়া বাকি সব তহবিলই বিশেষ তহবিল। পারা যাবে? জি স্যার। ধরেন আপনি চিন্তা করতেছেন আপনাদের ক্লাবের উদ্যোগে যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিবেন। তো যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিতে টাকা লাগবে, আপনার কাছে তো টাকা নেই। আপনি মানুষ থেকে টাকা উঠাবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যা বলবেন ভাই আমরা বৃত্তি দিতে চাচ্ছি, সংবর্ধনা দিতে চাচ্ছি, আমাদেরকে কিছু টাকা দেন। তো ওরা বললো আমাদের লাভ কি? বলেন যে আপনাদের নামটা আমরা প্রচার করে দিব। এই যে আপনি ওর থেকে একটা টাকা নিচ্ছেন, এটার একটা নাম থাকতে হবে, এই ফান্ডের একটা নাম হবে। এই নামটাই হচ্ছে, ধরেন কি জানি এই নামটা কি হবে তাহলে, কি জন্য দিবেন? সংবর্ধনা। তাহলে আপনি সংবর্ধনা তহবিল দিতে পারেন, পুরস্কার তহবিল বলতে পারেন, বৃত্তি তহবিল বলতে পারেন। এই যে দেখেন আমি কাজের উপর নির্ভর করে নাম বলতেছি। কিসের উপর নির্ভর করে? কাজের কাজের। উপর নির্ভর করে। কাজের উপর এই নির্ভর কাজ করে। ওই তহবিল। বৃত্তি দিলে বৃত্তি তহবিল, পুরস্কার দিলে পুরস্কার তহবিল, ত্রাণ দিলে ত্রাণ তহবিল। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে মূলধন তহবিল বা সাধারণ তহবিল ছাড়া যত তহবিলের নাম শুনবো সবই বিশেষ তহবিল। এটি অর্থাৎ এই বিশেষ তহবিল এটি উদ্বৃত্ত পত্রের কোন অংশে বসবে? দায়। দায় অংশে। হচ্ছে স্যার বুঝছি। জি স্যার। তাহলে Yes, sir. আজকে আমার অব্যবসায়ী প্রতিষ্ঠানের বেসিক আলাপটা শেষ। এবার আপনারা এই চ্যাপ্টার পারার জন্য যেটা করবেন, আমি আপনাদেরকে কিছু ওয়ার্ড হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, অথবা আপনারা যাদের কাছে বই হিসাব সমীকরণ বইটা আছে ওই বইটাও পাবেন, অথবা যে কোনো একটা বই থাকলে হবে। ওখানে এই চ্যাপ্টারে কিছু আয় ব্যয়ের নাম আছে এবং নামগুলো খুব সুন্দর সুন্দর। এগুলোর অর্থগুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো, একটু পড়ে নেবেন। অর্থ জানাটা জরুরি। যেমন একটা ওয়ার্ড আছে চাঁদা আয়, আমরা একটু চাঁদা আয়ের ব্যাখ্যা বুঝাইলাম। সভ্য মানে সদস্য, ভর্তুকি মানে হচ্ছে একজন নতুন সদস্যকে নিয়ে আসে ভর্তুকি যে টাকা পাই, এটা এক ধরনের আয়। তারপরে আর কি হইতে পারে, অনুদানের কথা বলছিলাম। এই জিনিসগুলো একটু আপনারা আজকে অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? জি স্যার। আমি বেশ কিছু শব্দ লিখে দিব আপনাদেরকে অর্থ সহ, মানে কোনটা দ্বারা কি বুঝায়। তো আপনি চাইলে এটা আপনার নোট খাতে উঠে ফেলতে পারেন। আগামী ক্লাস অনলাইনে হোক বা অফলাইনে হোক, আমরা এটা ম্যাথমেটিক্যাল পার্ট আলোচনা করবো এমসিকিউর জন্য আগে। এটা অনলাইনে নিয়ে ফেলার চেষ্টা করবো কালকে বা পরশুদিন একটা সময়। তো মানে অফলাইন ক্লাসে যাওয়ার আগে আমি আরেকটা অনলাইন ক্লাস নিবো অবশ্যই, নিয়ে ওটাতে আমরা বেসিকটা ক্লিয়ার করে দিব, মানে ম্যাথ কিভাবে অ্যান্সার করতে হয়। এরপর আমরা সিকিউতে ঢুকবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার।